আড্ডাগুলির অন্দরমহলে আজকের এই নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি আড্ডাগুলির অন্দরমহলে আজ যিনি রয়েছেন আমার সঙ্গে, মুক্তি সরকার। মুক্তিকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি। তোমাকে আমাদের এই ছোট্ট আসরে আসবার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর একটু বলে নিই যে আড্ডাগুলির অন্দরমহলে আমরা তাদেরই ডেকে নিই যাদের মধ্যে আমরা একটু হলেও ভালো কিছুর, শুভ কিছুর ইঙ্গিত টের পাই। খুব বেশি সেলিব্রিটি হওয়ার কিন্তু প্রয়োজন নেই, এবং আড্ডাগুলি অন্দরমহলে সেটা সেলিব্রেশন হয়ও না। আমার মনে হয় এই যে ভালোবাসারটুকু সেলিব্রেশন, সেটাই মনে হয় সেলিব্রিটি শব্দটাকে কোথাও যেন নিয়ে যায়, তাই না? ঠিক তাই দিদি, একদম। হ্যাঁ, তোমার কি মনে হয়? আমার যেমন আপনার, আমি এর আগের 3-4টি পর্ব দেখেছি। সেটা দেখে আমি ভীষণ ভাবে খুশি হয়েছিলাম যে যে মানুষগুলোর কথা অনেক কিছু বলবার থাকে, একদম তাই, কিন্তু বলবার জায়গা থাকে না। হ্যাঁ, ঠিক। এই আড্ডাগুলি এমন একটা জায়গা আমার মনে হয়েছে যেখানে তার মনের কথাটা বলবার একটা স্পেস করে দিয়েছে, জায়গা করে দিয়েছে। আচ্ছা, যার ফলে আমার খুব ভালোই লেগেছিল। মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছেও ছিল যে কোনো না কোনো ভাবে দিদির এখানে আসবে। তুমি তো আড্ডাগুলিতে এসেছো অন্যভাবে, সেটা এসেছো তুমি, এবং আড্ডাগুলিরও এটাই বিশেষত্ব। কিন্তু এখানে যেরকম লেখা পড়ার সঙ্গে যারা যুক্ত, আমি বলবো না বড় লেখক, ছোট লেখক, মেজ লেখক, সেই জায়গায় আমি যাচ্ছি না, লেখালেখিকে যারা ভালোবাসেন, ঠিক তাই, যেটা আমাদের যেরকম অন্ন বস্ত্র বাসস্থান, তার সাথে সাথে আমরা যে লেখাপড়াকে, যে সাহিত্যকে, একটু হলেও সৃজনকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই, তাই না? এটাও আমাদের বাঁচার কিন্তু খোরাক। আমরা একবেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমরা একটু বই ছাড়া, একটু ভালো আলোচনা ছাড়া, একটু ভালো কথা ছাড়া আমরা কিন্তু থাকতে পারবো না। সেই সুন্দর মনের প্রকাশ যেখানে, তাদেরই কিন্তু আড্ডাগুলির অন্দরমহলে ডেকে নেওয়া হয়। আজ মুক্তিকে পেয়েছি, এবং মুক্তির সঙ্গে আমার পরিচয়টা যেভাবে হয়েছিল সেটা একটা ঘটনার মারফত, একটা ঘটনা। মানে আমরা তো এখন খুব ভালো সময়ের মধ্যে নেই, এবং বেশ অনেকটা বছর ধরেই আমরা খুব শান্তিতে নেই, সেটা সর্বার্থেই, এবং সেটা প্রত্যেকেই স্বীকার করেন। তার মধ্যেও আমাদের তো একটু হলেও ভালো থাকতে হবে। সেই ভালো থাকার কোনো একটা আসরে মুক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আর মুক্তির অন্যান্য কার্যকলাপ, অন্যান্য গুণাবলীও রয়েছে, সেগুলো নিয়ে কথা হবে। কিন্তু কথা হবে আজ একটু, আমি জানি মুক্তি রাজনীতির সঙ্গে যুক্ত, এবং কোন দল, কি ব্যাপার, তার কি কথা, সেসব বিষয়ে আমরা যাব না। আমরা যাব যে রাজনীতিকে কি দলীয়ভাবে থাকতেই হবে, নাকি এককভাবেও কিছু করা যায়। আসলে তো সবটাই মানুষের জন্য, সবটাই সমাজের জন্য, সকলে যাতে ভালো থাকে, এবং সকলের যে চাহিদা সেটা যতটা সম্ভব নিজেদের করে পাওয়া, সেটাই তো। তোমার কি ধারণা এই রাজনীতি নিয়ে, এবং তুমি কেন এলে, কবে থেকে তোমার মনের মধ্যে এই ডাকটা দিল যে না, আমারও এই সমাজে একটু ফুল গাছ হলেও পুঁতে রাখা দরকার, এবং সেখানে ছোট ছোট সাদা ফুল, লাল ফুল ফুটবে, সেরকম একটা প্রত্যাশা নিয়ে? আসলে দিদি, রাজনীতির কথাটা যেহেতু উঠেই এলো, সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনীতি তো আলাদা কিছু নয়। হ্যাঁ, ওটা মানুষের ভেতরের যে চাওয়াটা, সেটাকেই একটা বহিঃপ্রকাশ। ঠিক, একটা নিঃশব্দ বহিঃপ্রকাশ হয়, একটা সশব্দে প্রকাশ হয়। আমি সশব্দে প্রকাশটাকেই বেছে নিয়েছিলাম। ঠিক, এককভাবেও করা যায়, একদম এরকম কোনো ব্যাপার নেই যে
আমার কথাটাকে আমি সবার সাথে মিলেই বলতে হবে এবং কোনো দলীয় পতাকা ধরে করতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা একদম না। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা খুব মনে হচ্ছে যে আমি কলকাতার একটা প্রোটেস্ট দেখেছিলাম রিসেন্টলি। একটি মেয়ে তার কথা বলবার জন্য সে একটা প্ল্যাকার্ড নিয়েছে, শুধু প্ল্যাকার্ডে তিনি তার কথাটাকে শুধু লিখে প্রকাশ করেছেন এবং সেটা নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে। এখন তো অনেক মানে মাধ্যম রয়েছে, প্রচুর মাধ্যম রয়েছে, এখন নিজেকে প্রকাশ করবার প্রচুর মাধ্যম রয়েছে, যেমনটা সোশ্যাল আঙ্গিকও রয়েছে, একদম বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করা যায়। তাতে আমার মনে হয়েছিল ওই জায়গাটা দেখে যে তার কথাটাও কিন্তু দ্রুত অনেকটা জায়গায় ছড়িয়েছিল। ঠিক, সে তো এককভাবেই তিনি প্রচেষ্টা করেছেন, তার কথাটা বলেছেন, তবে বলেছেন। আচ্ছা, এই যে বলবারও ভীষণ দরকার মনে হচ্ছে। আচ্ছা, বলতে কি দেওয়া হচ্ছে না? না, আমার যেন মনে হয় বেশ কয়েক বছর যে বলতে দেওয়ার উপরেও যেন একটা বাধা। আচ্ছা, বাধা এসছে যে আমার কথাটা, যে আমি আমার মনের কথাটা বলবো, সেই উপযুক্ত পরিবেশটা হয়তো আর নেই। আচ্ছা, বললে আক্রমণ হবে। কিন্তু সেটা তো সঠিক পথ নয়, একেবারেই নয়। সেটা তো সঠিক পথ হতে পারে না। আমি আমার কথাটাকে তো বলবোই, ঠিক, বলবার জন্যই তো আমার এত বড় ব্যবস্থা। এটাই তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। একদম একদম। সমাজের শুরুতে আমাদের একটা অন্যরকম বাঁচার লড়াই, আজকের আবার লড়াইটা অন্য। ঠিক, সেদিনও মানুষ লড়েছেন, আজকেও আমরা লড়ছি। আজকে অন্যরকম ভাবে, সেদিন অন্যরকম ভাবে। আশার আলো কি রয়েছে যে আমরা ঠিকঠাক ভাবে বাঁচবো এবং কিছুটা হলেও যে দূষণ সেটাকে সরানো যাবে? আমার যেটা মনে হয় যে কোনো কিছু না দীর্ঘস্থায়ী কোনো দমন পীড়ন অত্যাচার না চলতে পারে না, শেষ কোথাও না কোথাও হবে, আর হতেই হবে। এবং মানুষই সেটা করবেন, সে এককভাবে হোক, তার লেখার মধ্য দিয়ে হোক, তার বলার মধ্য দিয়ে হোক, যিনি যেটা পারেন, একদমই তাই। ঠিক, এটা কোনো না কোনো দিনের পরিবর্তন আসবেই, এই আশা নিয়েই তো আমাদের চলা। ঠিক। আর আরো একটা দিক যে আমরা কিন্তু সামাজিক বা বৃহত্তর অর্থের কথা বাদ দিয়েও ছোট ছোট গণ্ডির মধ্যে, যেমন ধরো 5 জন গান গাইছে, সেই 5 জন গায়কের মধ্যেও যেন একটা লড়াই। ঠিক, একদম। এই লড়াইয়ের মানসিকতাটা, এটা কেন সবখানে কেন প্রতিযোগিতা? এটা না আমি ঠিক মানতে পারি না। সবাই তো একটা সৃজনের সঙ্গে রয়েছেন, সবাই তো একটা আর্টের সঙ্গে রয়েছেন, কিন্তু তবু যে এই জায়গাটা মনে হচ্ছে যেন আমি প্রথম, তুমি দ্বিতীয়, তুমি তৃতীয়, এটা না ঠিক মানা যাচ্ছে না, মেনে নেওয়া যায় না। আমরা সকলে মিলে একটা ভালো কিছু করছি, আমরা একটা সুন্দর কিছু করতে চাই, করছি। আমি কোনো কঠিন কথা বা তত্ত্ব কথা বলবো না, কেননা এটা একটা সাধারণের জন্য, সাধারণ যাতে বুঝে নিতে পারে যে আমাদের ভালোতেই থাকতে হবে, আমাদের শুভতেই মুক্তি, শুভ নিয়েই থাকতে হবে। আমরা তো একদিন প্রত্যেকেই চলে যাব, কিন্তু যে কটা দিন বাঁচবো একটা শুভ চিন্তা নিয়ে আমরা কেন বাঁচবো না, তাই না? এখানে আমার একটা কথা মনে হয়, এই যে আমাদের মনের এই জায়গাটা না, মনে পরিবার থেকেই এক সময় তৈরি হয়ে গেছিল। আচ্ছা, যে ছোটবেলায় মায়েদের মুখে একটা সময় শুনতাম বাড়িতে চলতে চলতেই যে না, তোমার থেকে ও আমার বেশি প্রিয়, এটা না বললেও কোনো না কোনো ভাবে বুঝিয়ে দেওয়া হতো। আচ্ছা, এই যে পারিবারিক, মানে সেটাকে তুমি লিঙ্গর জায়গাটা বলতে চাইছো? কেবলমাত্র লিঙ্গর জায়গা বলছি না, এই যে ভালো লাগবার জায়গাটা। মানে মায়েদের পছন্দেরও 4 সন্তান রয়েছে, তার মধ্যে কেউ কম প্রিয়, কেউ বেশি প্রিয়, এরকমটা আমরা কিন্তু পরিবার থেকে পেয়েছি। এটা কিন্তু আমি মানে ব্যক্তিগত ভাবেও হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক। আর এটা পরবর্তীতেই এটা অন্যরূপে বহিঃপ্রকাশ হচ্ছে। যখন আমি চলতে শুরু করছি, তখন আমি যখন একসঙ্গে চলছি, আমার তখন মনে হচ্ছে ওই যে আমার মাথায় একটা বিষয় হয়ে রয়েছে
যে এটা একটা অসুখ, কিন্তু ঠিক একদম সামাজিক অসুখ, এটাও একটা অসুখ, পারিবারিক অসুখ, যেটা সমাজের মধ্যে একটু একটু করে ছড়িয়ে গেছে। হ্যাঁ, ছড়িয়ে গেছে, এবং ছোটবেলায় এটা মাথার মধ্যে এর বীজটা থাকে। একদম একদম। সেটা পরবর্তীকালে যখন এই পরিবার ছেড়ে যখন বড় সমাজের কেউ একজন হয়ে যায়, অংশ হয়ে যায়, তখন তার একটা কোনো না কোনো ভাবে বহিঃপ্রকাশ ঘটে, এবং সেটা বিদ্বেষেও পরিণত হয়, বিদ্বেষেও অনেক জায়গাতে বিদ্বেষ হিংসাতেও পরিণত হয়। আমাদের হয়তো উদ্দেশ্য একই রয়েছে, হয়তো আপনিও ভাবছেন যে আমি মানুষের কাজ করব, ঠিক আমিও ভাবছি আমি মানুষের কাজ করব, উদ্দেশ্য একটা, কিন্তু তবুও চলার পথে মনে হচ্ছে না আপনাকে দমিয়ে আমাকে আগে যেতে হবে। একদম তাই, একদম তাই। এই জায়গাটা নিরসনের না আমার ভীষণ প্রয়োজন, ভীষণ ভীষণ। এই জন্য আমার মনে হয় একটু সৃজন চর্চা করা দরকার, এই ফাইন আর্ট যে আমাদের সূক্ষ্ম ভেতরের তারগুলোকে জাগিয়ে রাখবে, বাজিয়ে তুলবে। তোমারও একটু লেখালেখির হাত রয়েছে, আমি একটু শুনি সেটা এবার। এসব প্রসঙ্গ বললে না আরো বেশি চাপ পড়ে, তাই না? ঠিক, চাপ পড়ে। এখানে যদি আমার একটা মনে হয় যে হলো লেখালেখিটা তো এমন একটা মাধ্যম যে আমার কথাটাকে আমি, ওই যে একটা কথা রয়েছে যে কলম তলোয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী, সত্যি যদি সেটা হয়েছেন বলেই আমরা অনেক সময় দেখেছি। আমার একজন বিদেশি কবির কথা মনে আছে, উনি সাউথ আফ্রিকার কবি, বেঞ্জামিন বলে। এবার ওনার বয়স মাত্র যখন 30 বছর, দেখছিলাম সেখানকার যারা সরকারে ছিলেন, সেই শাসক শ্রেণীর মনে হয়েছিল তার লেখাগুলো হয়তো এই তাদের ওই শাসক শ্রেণীর কোনো না কোনো জায়গাতে আঘাত করলেও করতে পারে। তাই সেদিন কিন্তু সাউথ আফ্রিকার সরকার তাকে মেরে দিয়েছিলেন, ফাঁসিতে ঝুলিয়েছিলেন। সেই জায়গা থেকে আমার দেশের একজন কবির কথা আমার মনে আছে, উনি তেলেগু কবি, ভারভারা রাও। এবার আমরা সেগুলো নিয়ে অনেক প্রতিবাদও করেছি, ঠিক 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 প্রচুর করেছি। আমার মনে হয় এবার একটু লেখায় ঠিক ভালো হবে। ঠিক, আমি একটা লেখা আমি পাঠ করতে চাই। হ্যাঁ, সেটাই তো আমি শুনবো, তোমার লেখাটাই শুনবো, যে আলটিমেটলি যে আমাদের নত হতে হয় লেখার কাছে, অক্ষরের কাছে, শব্দের কাছে। একটু পড়ো। ভারভারা রাওকে যখন আমাদের দেশের একটা অবস্থানে গিয়ে সরকার পক্ষ তাকে গ্রেপ্তারি করেছিলেন, আজকে তিনি জামিনে মুক্ত আছেন। তিনি তার একটা লেখার কারণেই কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান। যদিও সেই লেখাটা ছিল অত্যন্ত সমাজের পক্ষে, যেটা এগিয়ে যাবার কাজে লাগবে, তো কোথাও যেন তারাও ভয় পেয়েছিলেন বলে আমার মনে হয়েছিল। উনি যখন আছেন তখন আমার ওনাকে নিয়েই একটা লেখা আমি পাঠ করছি। আমার লেখাটি রাষ্ট্রদ্রোহী। ঠিক আছে। কখনো বন্দুক ধরেছ, পিস্তল, রিভলভার ধরনি তো? তাতে কি, কলম ধরেছ তুমি, তুমি রাষ্ট্রদ্রোহী। রক্তে রাঙানো কালির কলম, তাতে শ্রমিকের ঘামের গন্ধ আছে, মাটিতে মিশে থাকা মানুষের দীর্ঘশ্বাসের তীর নিক্ষেপ আছে, তাই তুমি রাষ্ট্রদ্রোহী। খুন করেছ কটা? পুলিশ, মিলিটারি, কর্পোরেট, একটিও না। তাতে কি, তবুও তুমি রাষ্ট্রদ্রোহী। তুমি উচ্চ স্বরে বলেছ দান্তেওয়ারার মানুষের কথা বলেছ, অমরাবতীর মানুষের কথা বলেছ, বস্তার, দণ্ডকারণ্য বলেছ তো, মিছিলে, মিটিং এ, অবরোধে, হ্যাঁ বলেছ, শোষিত, নিপীড়িত, ভোকা, রক্তাক্ত মানুষের কথা বলেছ, কলমে শান দিয়েছ। তবে কি তুমি রাষ্ট্রদ্রোহী নাও? হ্যাঁ, তুমি রাষ্ট্রদ্রোহী। যখন ওই মানুষগুলোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, সারি সারি লাশ সাজিয়ে রেখেছিল, দেওনটে ঝাঁঝরা 8 বছরের বালক রাষ্ট্র জয়ের উল্লাস করছিল, তুমি প্রতিবাদ করেছিলে তো, তবে তো তুমি রাষ্ট্রদ্রোহী। তুমি আদিবাসীদের বাস কেড়ে নেওয়ার বিরুদ্ধে
কলম ধরেছো, উচ্ছেদের বিরুদ্ধে কলম ধরেছো, দেশের সম্পদ রক্ষার স্বার্থে বলেছো। ওদের স্বপ্নের উন্নয়ন রাষ্ট্রের কলমের কালি দিয়ে স্তব্ধ করতে চেয়েছো। তুমি রাষ্ট্রদ্রোহী নও? হ্যাঁ, তুমি রাষ্ট্রদ্রোহী। তাই তো মিসা ইউএপিএ তোমারই জন্য, তুমি রাষ্ট্রদ্রোহী। খুব ভাল লাগলো মুক্তি, ভীষণ ভাল লাগলো। এবং তোমার এই ধারালো লেখা প্রতিবাদী বটে। প্রতিবাদ তো একটা বটে, ঠিক তাই। প্রতিবাদ থাকবে, কেননা প্রেম প্রতিবাদ এগুলো ছাড়া তো জীবন হয় না। দুটোই চাই। আড্ডাগুলির অন্দরমহলে এই পর্বে মুক্তিকে পেয়ে আমরা ভীষণ খুশি, এবং একটা অন্যরকম পর্ব আমার মনে হয় উপহার দিতে পারলাম। দেখা যাক কোথায় কি দাঁড়ায়। সবাই খুব ভালো থাকবে। আবারও আসছি আমরা পরবর্তী। ধন্যবাদ দিদি, একদম। আমিও আপ্লুত।